আন্ডা বাচ্চারা, অন্তরীকরণের সপ্তম লেকচারে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আপনারা দয়া করে ক্লাস করতে চাইলে জয়েন করেন, না করলেও বিশেষ কোনো অসুবিধা নাই, পরে রেকর্ড দেখে নেবেন, তাতেও অসুবিধা নাই। আবার ইয়ার ফাইনাল সামনে, হ্যাঁ এটা ভালো বলছে সে, আবির এটা ভালো কথা বলছে, সামনে ইয়ার ফাইনাল। আপনারা বড় জোর কি হবে, বড় জোর ফেল করতে পারেন, এর বেশি কিছু না। কিন্তু আমরা চাই না আপনারা ফেল করেন, আমরা চাই আপনারা সবাই একটা পুষ্টিকর নাম্বার নিয়ে পাস করেন। পুষ্টিকর নাম্বার, কোনো ওই অপদার্থ নাম্বার নিয়ে পাস করা যাবে না, পুষ্টিকর নাম্বার নিয়ে। হ্যাঁ, এখন আপনারা একটু আসেন, এটা ভালো বলছে সে। আচ্ছা, আমরা কিন্তু অন্তরীকরণের প্রায় দেখেন 3 ভাগের 1 ভাগ এর বেশি করে ফেলছি, অর্ধেকের কাছাকাছি করে ফেলছি। আমি কিন্তু বলছিলাম যে আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে লিমিটে, তারপরে উসাইন বোল্টের মতো একটা দৌড় দিব, মূল নিয়ে অন্তরীকরণ একটা ক্লাস 9.34 একটা আছে হয়ে যাবে। আবার 9.7 গিয়ে আমরা একটু আস্তে আগাবো, ওখান থেকে প্রশ্ন আসবেই। 9.8 থেকে প্রশ্ন আসবে, বাট ওটা সহজ চ্যাপ্টার। এরপরে কি লঘুমান গুরুমান, এটা সহজ। তো আমাদের মেইন সময় যা লাগার এখানে লেগে গেছে। এখন আমরা আশা করছি এই 3টা ক্লাসে টানতে পারবো। আজকে আমরা অন্তরীকরণের মেইন ধারণাটা শিখবো, নিব। আগামী ক্লাসে মূল নিয়ম অন্তরীকরণের যত ম্যাথ সব করে দিব। তারপরে ক্লাসে আমরা 9.34 অর্থাৎ গুণের সূত্র, ভাগের সূত্র, এইগুলি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে বাচ্চারা, তো মূল নিয়মে যাওয়ার আগে ছোট্ট 2টা টপিক আমি বলছিলাম একটু দেখাবো, যদি এখান থেকে প্রশ্ন আসবে না, তারপরে একটু দেখাই কনসেপ্টটা, এবং 2-1টা প্রশ্ন আমি একটু সলভ করতে চাই। দেখেন, তাইলে একটু খেয়াল করেন, কি খেয়াল করবেন, খেয়াল করবেন হলো, দেখেন লিখে রাখছি অবিচ্ছিন্ন ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন। যেই ফাংশনটা কন্টিনিউয়াস চলতে থাকবে, কোনো ছেদ নাই। অর্থাৎ যদি একদম বাংলা কথায় সংজ্ঞা দেই, সেটা হলো যে ফাংশনে গ্রাফ আঁকাইতে হাতটা তুলতে হবে না, এক টানে আঁকাইতে পারবেন। ভালো করে বুঝেন কথা, যেই ফাংশনে গ্রাফটা আঁকাইতে গেলে আপনার হাতটা উঠাইতে হবে না কাগজ থেকে, এক টানে আঁকাইতে পারবেন। মানে ফাংশনটার কোনো ছেদ নাই, কন্টিনিউয়াস চলতেই থাকবে। ওই জাতীয় ফাংশনকে বলা হয় কি অবিচ্ছিন্ন ফাংশন বা কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, এখন কোন ফাংশন কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস বোঝার জন্য ছোট্ট একটা জিনিস আপনাকে মনে রাখলেই হবে, আর বেশি কিছু লাগবে না। আমাদের পরিচিত কিছু বাচ্চা যারা রেগুলার ক্লাস করে ওরা আসছে, আর যারা এখনো আসেনি তারা না আসলেও কোনো অসুবিধা নেই। আপনারা আবির খুবই বাজে কথা বলছে আজকে, সে খুবই জঘন্য কথা বলতেছে, আমরা কিছু মনে করতেছি না। যাই হোক, দেখেন একটা সহজ গ্রাফ দিয়ে একটু দেখায়, ছোট্ট একটা জিনিস, মানে 2 মিনিট লাগবে, র্যান্ডম একটা গ্রাফ। তারপরে আমরা এটার 2-3টা অঙ্ক দেখব, যদিও আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে আমরা যাব একটু আমেরিকান স্যান্ডউইচ খাইতে। যদি আবির খাইতে চাবে, আমরা আবিরকে কোনোভাবে দিব না, কারণ সে অনেক বাজে কথা বলছে আজকে, তাকে দেওয়া হবে না। সে খুবই মানে না, আমি উল্টে যাবে না, এই যে দিয়ে দিলাম এত চিহ্ন, 2 দিকে আছে, এটা কোনো অসুবিধা নাই। আপনার ধরেন এটা এক্স ওয়াই, এটা এক্স এক্স, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা বাই ডিফল্ট অরিজিন মূল বিন্দু। আচ্ছা, এখন একটা কথা মনে রাখেন, কোনো একটা ফাংশন কোনো বিন্দুতে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হওয়ার জন্য 3টা কন্ডিশন লাগবে। কি কন্ডিশন? একটা হলো লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিট থাকতে হবে। কি লিখবো? লিমিট। দেখেন 1 নাম্বার কি লিখলাম? লিমিট এক্সিস্ট, মানে লিমিট থাকতে হবে। আচ্ছা, 2 নাম্বার কি? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হইতে হবে। আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নিয়ে অনেক কথা পড়ে আসছি। লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, কয়টা কন্ডিশন বললাম? 3টা। আর একটা কি বলেন তো? লেফট হ্যান্ড লিমিটের যে মান রাইট হ্যান্ড লিমিটের মানটা ফাংশনের মানের সমান হবে।
তার মানে এটা কিভাবে লেখা যায় দেখেন, এইগুলি আজাইরা জিনিস, পরীক্ষা আসবে না, অযথা আমরা টাইম নষ্ট করতেছি, কিন্তু কিচ্ছু করার নাই। না হলে আবির কালকে মেসেজ দিয়ে বলবো, স্যার আপনি এটা পড়াইছেন, এটা পড়ান না, এটা কামটা ভালো করছেন, সে আমার খানিকক্ষণ ঝাড়বে ইচ্ছা মতো আর কি। তো দেখেন এই তিনটা কন্ডিশন স্যাটিসফাইড হলে আমরা বলবো যে ওই বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন। যদি একটা র্যান্ডম গ্রাফ আঁকাইতে চাই, ধরেন আন্দাজে একটা আপনি কার্ভ আঁকেন, একটা কার্ভ এরকম, দেখেন একটা কার্ভ আঁকলাম। কার্ভ মানে কি? বক্ররেখা। যেই বক্ররেখাটা হলো কি এফ অফ এক্স বা ওয়াই, বক্ররেখাটা ধরেন ওয়াই বা এফ অফ এক্স। এখন ধরেন এই এক্স অক্ষের উপরে এইখানে ধরলাম, এইখানে একটা বিন্দু আছে, যেই বিন্দু এক্স ইকুয়ালস টু এ। দেখেন এইখানে একটা বিন্দু আছে, তাইলে দেখেন এই বিন্দুতে একটু মনোযোগ দিন, না দিলেও বিশেষ কোনো অসুবিধা নাই। আমি খুবই ডিস্টার্ব করতেছি যদি ক্লাসের মধ্যে, আমি কিছু বলতেছি না, পরে বলবো তাকে। এখন দেখেন, যদি এই বিন্দুর ডান দিক থেকে কোনো মান এই বিন্দুর কাছাকাছি আসে, ভালো করে বুঝেন কথা, হ্যাঁ, অথবা বাম দিক থেকে কোনো একটা ভ্যালু এই ভ্যালুর দিকে যাইতে চায়, তা আমরা জানি এইটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট। বাম দিক থেকে বিন্দুটার দিকে যাচ্ছে, এটাকে রাইট হ্যান্ড লিমিট, ডান দিক থেকে বিন্দুটার দিকে আসতেছে। তাইলে এইখানে কি ঘটনা ঘটবে? এই যে ফাংশনের ভ্যালুটা, এটাও কিন্তু এখান থেকে আসে ডান দিক দিয়ে এই পয়েন্টের দিকে আসবে, এটার ক্ষেত্রে কিন্তু এই দিক যেতে যেতে এই পয়েন্টের দিকে আসবে। তাহলে দেখেন এই গ্রাফ দ্বারা বোঝা যায় যে এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুইটা কার সমান? ফাংশন ভ্যালুর সমান। এই জন্য আমরা বলতে পারবো যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন, যার কোনো ছেদ নাই। এরটুকু বুঝলে আপনার এইচএসসি এবং অ্যাডমিশন লাইফ কভার হয়ে যাবে, এর বাইরে কিছু নাই। আচ্ছা, মানে বাংলায় যদি লেখেন যে কোনো ছেদ নাই, লিখে দেন, একটু লিখে দেই বাংলায়, কোনো ছেদ নেই। এখন এর রিভার্স যান, ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন। দেখেন ডিসকন্টিনিউয়াস মানে কি? বিচ্ছিন্ন ফাংশন। আমরা কিন্তু আগামী ক্লাস থেকে টান দেওয়া শুরু করব, মানে আস্তে আস্তে পড়ানোর সুযোগ আর নাই। এই যে আবির খুবই ডিস্টার্ব করতেছে ক্লাসের মধ্যে আজকে, সে মানে সে পরীক্ষা দিছে, তোমরা ধরে রাখো যে নিশ্চিত সে ফেল করবে। একজন আবার বলছে আমিন, সে কে বলছে আমি বলবো না, কারণ তাকে এখন আবির মারবে, তাকে আমি জানি। যে বলছে পাস করলে করতে পারে, একদমটা ইম্পসিবল। তোর কপালে দুঃখ আছে আজকে নিশ্চিত। দেখেন আমি একটা বিচ্ছিন্ন ফাংশনের একটা র্যান্ডম গ্রাফ দেখেন, ধরেন এক্স এবং ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এখন আমরা কি বলছি যে বিচ্ছিন্ন ফাংশনটা এমন হবে যে তুমি একবারে ফাংশনের গ্রাফটা আঁকাইতে পারবা না। এই ধরো কার্ভটা যাচ্ছে, এইখানে কলমটা তুলতে হবে, এখানে কোনো কিছু নাই, ফাংশনের অস্তিত্ব নাই, একটু স্পেস দিয়ে আবার শুরু করবা। এই যে কলমটা তুললাম, এই কলম তুলতে হলে যে ফাংশনে লাগবে সেটা হলো তোমার বিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা কেমন এটার? হ্যাঁ, সে বলছে পিস ওয়াইজ ফাংশন। এগুলো আমরা পড়াই ফেলছি, আমি এগুলা পড়াই ফেলছি, তোমার এসব ওইসব কথা কোনো বেল নাই, বুঝছো? এগুলো আমরা পড়াই ফেলছি, সে স্বীকার করছে অবশ্য। দেখো এখানে শুধু একটা জিনিস মনে রাখলে তোমার চলবে, আবির একজনকে নিয়ে খুবই বাজে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটা কোনোভাবে সমর্থন করতেছি না। সে খুবই বাজে কথা বলতেছে। বাচ্চারা তোরা কিছু মনে করিস না। দেখ এখানে আমরা ধরলাম যে এই একটা গ্রাফ, হ্যাঁ ফাংশন। এখানে আমরা কি বলছিলাম যে এইখানে ধরো একটা বিন্দু আছে, এইখানে একটা কি আছে বাচ্চারা? এক্স ইকুয়ালস টু এ। এখন যে ঘটনাটা ঘটবে এখানে দেখো, যখনই আমি
ধরো খুবই দুঃখজনক বিষয়, সব দোষ আবিরের। আবির আমাদেরকে খুব বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা কিছু মনে করতেছি না। দেখো এই যে এখানে একটু কি করছি, কেটে দিছি না? দেখো তো কেটে দিছি কিনা। দেখো এই এই যে আবার এখান দিয়ে মনে করে এদিকে গেছে এইরকম। তাইলে এই যে জায়গাটা, এখানে কিন্তু ফাংশনের কোনো অস্তিত্ব নাই। তুমি কিন্তু এই গ্রাফটা একবারে এক কলমে আঁকাইতে পারবা না। অর্থাৎ কি বলবো জানেন, এখানে এমনি ঘুরে ঘুরে আঁকাবো, দেখেন কি বলবো, কমেন্ট করবে দেখেন। সে খুবই ডিস্টার্ব করতেছে আজকে ক্লাসের মধ্যে, এটা খুবই দুঃখজনক। তাকে মারা উচিত ছিল আসলে এখন। তো এইরকম যদি তুমি আঁকাইতে না পারো, তখন ওই ফাংশনটাকে আমরা বলবো বিচ্ছিন্ন ফাংশন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, এটাতে পরীক্ষায় প্রশ্ন হয় চান্স কম। আমরা এখন এইরকম ফাংশনের কয়েকটা এক্সাম্পল একটু দেখি। দেখো একটু খেয়াল করো বাচ্চারা, আমরা আচ্ছা আমরা এখন দুই একটা অঙ্ক একটু দেখবো। দেখো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ফাংশনের দুই একটা অঙ্ক আমরা দেখব। দেখো খেয়াল করো, একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এত যখন এক্স লেস দ্যান 1। একটু খেয়াল করো বাচ্চারা কন্ডিশনগুলি, এই যে ব্যবধিটা খেয়াল করো, হ্যাঁ কন্ডিশনটা খেয়াল করো। দেখো এইটা যখন এক্স লেস দ্যান 1, এইটা যখন এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, বলছে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। এখন দেখো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হওয়ার শর্তটা একটু আগে আমরা পড়লাম। আচ্ছা দেখো আমরা প্রথমে যে কাজটা করব, এক্স ইকুয়ালস টু 1, তো আমরা এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশন ভ্যালুটা বের করে ফেলি। ভালো করে বুঝো। দেখো এফ অফ এক্স ছোট্ট অঙ্ক, মানে 1-1.5 মিনিট লাগবে এটা করতে। দেখো খেয়াল করো, পরীক্ষায় যদি এগুলি কখনো আসে না এখনো, কারণ এত সহজ অঙ্ক আসলে আসে না। এটা একদম বেসিক একটা কনসেপ্ট, এটা জানলে এমনি পারবা। দেখো এটা যখন এক্স লেস দেন 1 আর 2x স্কোয়ার প্লাস 4 যখন এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। তো দেখো অবিচ্ছিন্ন বানাইতে হলে তিনটা জিনিস লাগবে, লেফট হ্যান্ড লিমিট লাগবে, রাইট হ্যান্ড লিমিট লাগবে এবং ফাংশন ভ্যালুটা লাগবে। এখন দেখো কোন বিন্দুতে বলছে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে, তো তুমি কি করবা, এরকম যত অঙ্ক আছে প্রথমেই ফাংশন ভ্যালুটা বের করবা। দেখো এফ অফ 1, একটু খেয়াল করো এফ অফ 1। দেখো তো 1 এর জন্য আমরা কোনটা কনসিডার করব, এই ফাংশনটা নাকি এই ফাংশনটা? অবশ্যই এটা, বিকজ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। এক্স এর মান যখন 1 তখন ফাংশনটা হলো এটা 2x স্কয়ার প্লাস 4। তাহলে এফ অফ 1 উইল বি 2 ইনটু 1 স্কয়ার প্লাস 4। দেখো 1 স্কয়ার 1 ইনটু 2, 2 প্লাস 4 দ্যাট ইজ 6। দেখো একটা জিনিস কিন্তু বের করছো, কি বের করছো? ফাংশন ভ্যালু। এখন যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা এই 6 আসে, তাহলে বলতে পারো ফাংশনটি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবিচ্ছিন্ন। যদি 6 না এসে অন্য যে কোনো কিছু আসে, তাহলে ফাংশনটা বিচ্ছিন্ন। বুঝতেছো কিনা বলো? একজন কয় আবির স্যার, আবির স্যারকে মাইট দেন, সেটা দেওয়া উচিত, আসলে দেওয়া উচিত। দেখো বাচ্চারা, দেখো এই যে 1 মিনিটের অঙ্ক, দেখো 1 মিনিট লাগবে। এখন লেফট হ্যান্ড লিমিটটা বের করো। দেখো আচ্ছা লেফট হ্যান্ড লিমিট, দেখো লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ 1। দেখো লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ 1, তাইলে যখন এক্স এর মানটা নেগেটিভ 1, তাই তো, তখন ফাংশনটা কোনটা হবে বলো তো বাচ্চারা? এই যে এটা 5x প্লাস 3x প্লাস 1। তাইলে 5x, কত সহজ অঙ্ক। দেখো এগুলি এই জন্য পরীক্ষা আসে না, 2 লাইনের অঙ্ক। দেখো এখন একটু খেয়াল করো তো বাচ্চারা। দেখো লিমিট x টেন্ডস টু নেগেটিভ 1, 5x প্লাস 3x প্লাস 1। এখন তুমি একটু x এর মানটা কি বসাবা? 1 এর খুব কাছাকাছি।
লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ওয়ান, মানে মাইনাসের দিক থেকে অনেক কাছাকাছি যাচ্ছে, তো ওয়ানের খুবই কাছাকাছি, মানে ওয়ান বসাইতে পারবো। তার মানে 5 into 1 5 plus 3 8 1 plus 1 2 দ্যাট ইজ 4। এই দেখো 4 আসছে, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, 4 আসছে। এখন একইভাবে তুমি কি করবা, একইভাবে তুমি কি করবা, এবার একটু রাইট হ্যান্ড লিমিটটা বের করে ফেলো। আবার রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, দেখো এক্স টেন্স টু 1 প্লাস, এবার রাইট হ্যান্ড লিমিট, তাইলে এক্স ইকুয়ালস টু এক্স টেন্স টু 1 প্লাসের জন্য কি হবে, ফাংশনটা কোনটা হবে, এই যে 2x স্কয়ার প্লাস 4, 2x স্কয়ার প্লাস 4, তাহলে দেখো কত হবে, 1 বসাও 2 প্লাস 4 6, দেখো রাইট হ্যান্ড লিমিট আসছে আবার কত 6, তাইলে দেখো সিন্স লেফট হ্যান্ড লিমিট not equals to right hand limit not equals to f of 1, so x equals to 1 বিন্দুতে ফাংশনটি কি বিচ্ছিন্ন। অথবা তুমি এইটা না লিখলেও কোনো অসুবিধা নেই, খালি এই দুটো লিখলেও সমস্যা নেই। লেফট হ্যান্ড রাইট লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া হলো প্রথম শর্ত, যেহেতু দুটো সমান হয় না আর কিছু লেখার দরকার নেই। অতএব x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটি কি হবে বাচ্চারা, ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন। এই যে দেখো এইটা তোমার করতে লাগবে কত, 1 থেকে 1.5 মিনিট লাগবে, এর বেশি কোনোভাবেই লাগবে না। না না -1 কেন হবে বাচ্চারা, মাইনাসের দিক থেকে অনেক কাছে আসতেছে, আরে খুবই একটা বাজে প্রশ্ন করছো, মাইনাসের দিক থেকে অনেক কাছাকাছি আসতেছে, বোকা বাচ্চা। লিমিট এক্স টেন্ডস টু -1 মানে কি, বাম দিক থেকে সে 1 এর দিকে আসতেছে, লিমিট তো 1ই, 1 প্লাস 1 ডান দিক থেকে অনেক কাছাকাছি আসছে, অনেক কাছাকাছি, খুব মান, খুব কাছাকাছি মান, একটা ডান দিক থেকে একটা বাম দিক থেকে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে। এবার দেখো আর একটা ম্যাথ দেখো, এফ অফ এক্স, নিজেরা পারবো আশা করি, নিজেরা করে ফেলো তো বাচ্চারা, এগুলা একটু করো, এগুলা কলেজে কখনো করাবে না, এই জন্য করে দিচ্ছি, একটু করে রাখো, যদিও পরীক্ষা আসার চান্স নাই বললেই চলে, কিন্তু যাই না রাখো, ভালো লাগবে। বলছে এর কোন মানের জন্য x ইকুয়ালস টু 1 বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা ঠিক আগের মতোই কাজ করব, দেখো বাচ্চারা ঠিক আগের মতোই কাজ করব। প্রথমে ফাংশন ভ্যালুটা বের করো, x ইকুয়ালস টু কত বাচ্চারা 1, দেখো x ইকুয়ালস টু 1 হইলে কোন ফাংশনটা আমরা নিব বলো, এই যে x লেস দেন আর ইকুয়াল 1 এইটা নিব, তাইলে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, ফাংশন ভ্যালুটা কত আসছে বাচ্চারা 2 আসছে, ফাংশন ভ্যালু কত 2 আসছে। এরপরে কি লাগবে বলো তো, বলো এরপর কি লাগবে, লেফট হ্যান্ড লিমিট লাগবে। দেখো লেফট হ্যান্ড লিমিট খেয়াল করো, ছোট্ট ছোট্ট অঙ্ক এগুলি, হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, কি লিখলাম, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, ওকে। আচ্ছা তাইলে অনেক কাছাকাছি ভ্যালু তো এটা হবে x প্লাস 1 ইকুয়ালস টু 1 প্লাস 1 দ্যাট ইজ 2, দেখো তো লেফট হ্যান্ড লিমিটটা 2 আসছে না, লেফট হ্যান্ড লিমিটটা 2 আসছে কিনা বলো, এবার রাইট হ্যান্ড লিমিট বসাও,
বলো, বুঝতেছো কিনা? বলো 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 বলো। রাইট হ্যান্ড লিমিট। লিমিট 1 প্লাস ডান দিক থেকে, তাহলে কি হবে? এটা খুবই সিম্পল, তুমি দেখলেই বুঝবা, দেখলেই বুঝবা। তাহলে কত হয় বাচ্চারা বলো তো? 1 3 মাইনাস এ। এখন দেখো ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি ছিল বাচ্চারা? অবিচ্ছিন্ন হওয়ার শর্ত ছিল লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশন ভ্যালু, এই তিনটা সমান হইতে হবে। ওকে, তাইলে আমরা একদম ডিরেক্ট লিখে দেব, 1 মিনিটে কাজ শেষ। প্রশ্ন মতে এই অবিচ্ছিন্ন বলছে, দেখো অবিচ্ছিন্ন বলে দিছে। অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? ফাংশন ভ্যালু লেফট হ্যান্ড লিমিটের সমান এবং রাইট হ্যান্ড লিমিটের সমান। তো ফাংশন ভ্যালু কত? 1, লেফট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত, এই তিনটা ইকুয়াল লাগবে। তো আমার এই 2 একটা লাগবে, 3 মাইনাস এ সমান 2। দেখো আমাদের কি বলছে? এর মান বের করতে বলছে। এর কোন মানের জন্য? এই যে এর মান। তাইলে বলো তো বাচ্চারা কত এর মান? এর মান হলো 5। দেখো 1 থেকে 1.5 মিনিটে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। বলো কত সহজ না বাচ্চারা? বলো 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 বলো, কত সহজ না? ওকে, নেক্সট অঙ্কে যাই। এটা আবার দেখো বুয়েটে একবার আসছে, অনেক দিন পরে এটা আসছে আর কি। এরপরে আসে না অবশ্য, এই গত 10 বছরে আসে নাই। বলছে শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো। শূন্য আসতে পারে কে এর মান, শূন্য কাউন্ট করা যাবে না। এটা বাদে কে এর এমন একটি মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x ইকুয়ালস টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। লাস্টে তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। ওকে, দুইটা জিনিস বলছে, দেখো খেয়াল করো। আমরা স্টার্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো খুবই চমৎকার চমৎকার অঙ্ক। এরপরে আমরা একটা সুন্দর জিনিস করব। হ্যাঁ, স্যান্ডউইচ থিওরেম, বহুল প্রতীক্ষিত, খুবই মজার একটা জিনিস। এটা আজকে করব ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে অন্তরীকরণের বেসিক ধারণাটাও আমরা আজকে শিখে ফেলবো। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই হলো আমাদের ফাংশন। তো আমরা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রশ্নে যাই বলুন না কেন, আমাদের প্রথম কাজ হলো আমরা ওই স্টেপগুলি ফলো করব। তাহলে প্রথম কাজ কি ছিল আমাদের? যে ফাংশন ভ্যালু বের করা। তাইলে দেয়ারফর এফ অফ 1, একটু দেখো তো বাচ্চারা, এফ অফ 1 এক্স এর মান যখন 1, তখন ফাংশন ভ্যালু কোনটা বের করব? এই যে এইটা। তাইলে 3 × 1, একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা, 2k² that is 3 plus 2k² is the function value। এই যে, হ্যাঁ ঠিক আছে না? দেখো আচ্ছা, এবার কি করব? এবার তুমি কি করবা? x equals to, সরি 0 বিন্দুতে, সরি মাই ব্যাড, খুবই দুঃখজনক ভাবে আমি আগেরটা মতো বসাই ফেলছি না। এই দেখো f of 0 বলছে, f of 0। তাইলে দেখো f of 0 এর জন্য আমি এখন কোন ফাংশনটা কাউন্ট করব? এই কোশ্চেনটা তো ভুল আছে, খুবই দুঃখজনক বিষয়। এইটা তো 0 হবে। আহারে আহারে বাচ্চো, x less than 0 not 1। এই দেখো 0 বিন্দু আছে, এটাও গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এটা হবে 0, এটা হবে 0। ওকে, আচ্ছা
তাইলে এফ অফ জিরো কোনটা হবে? দেখো এখানে ঠিক করে দেই, দাঁড়াও এখানে ঠিক করে দেই, 0 0। ওকে, আচ্ছা তাহলে এফ অফ জিরো এই যে এখানে 3 ইন্টু 0 প্লাস 2k স্কোয়ার, দ্যাট ইজ 2k স্কোয়ার। এটা হলো x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু। ওকে, এরপর কি করব আমরা বলো? এরপরে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা বের করব। ওকে, আচ্ছা ধরো লেফট হ্যান্ড লিমিট, তাইলে এবার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট, পয়েন্টটা কত 0, তাহলে x টেন্ডস টু 0 নেগেটিভ। এখন দেখো 0 নেগেটিভের জন্য ফাংশন কোনটা হবে? দেখো অবশ্যই এটা হবে tan kx, খুবই সিম্পল, tan kx বাই x। এখন দেখো তো বাচ্চারা, লিমিটের বিখ্যাত সূত্র শিখে আসছো না, যে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়ালস টু 1। তো আমরা যদি এটাকে একটু এইভাবে লিখতে পারি, দেখো তো কোনো অসুবিধা আছে কিনা? tan kx ডিভাইডেড বাই kx ইন্টু k। দেখো এই যে এখানে tan kx, এখানেও kx লাগবে, x ছিল k দিলাম ব্যালেন্স করার জন্য, মাল্টিপ্লাইড বাই k। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা বাচ্চারা? দেখো তো বলো এটা বুঝছো কিনা, বলো 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 বলো। তাইলে এই পুরো জিনিসটা লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়ালস টু 1 ইনটু k, দ্যাট ইজ k। লেফট হ্যান্ড লিমিট কত বের করছো বাচ্চারা? দেখো k, এই যে k। হ্যাঁ, এখন কি লাগবে? এখন লাগবে রাইট হ্যান্ড লিমিট। এখন লাগবে কি? রাইট হ্যান্ড লিমিট। দেখো সহজ অঙ্ক, সহজ সহজ, সোজা সোজা, এগুলি সোজা পানি পানি অঙ্ক, এমনি পারবা। আবার রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এবারে একই ফাংশন হবে tan kx বাই x ইকুয়ালস টু লিমিট ইকুয়ালস টু k। এখন দেখো একটু ভালো করে বুঝো, আমাদের শর্ত হইলো এই তিনটা ভ্যালু সমান হইতে হবে, তিনটা ভ্যালু সমান হইতে হবে। ওকে, আচ্ছা তাইলে প্রশ্ন মতে আমরা জানি যে অবিচ্ছিন্ন হওয়ার জন্য ফাংশন ভ্যালু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান হবে। তাইলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই যে 2k স্কয়ার ইকুয়ালস টু k, or 2k স্কয়ার মাইনাস k সমান 0, or k কমন নিলে 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0। অতএব k ইকুয়ালস টু 0, হাফ। এখন দেখো বলছে 0 ব্যতীত, শূন্য ব্যতীত k এর কোন মানের জন্য? তাইলে অ্যান্সার কি হবে? 0 বাদ দিয়ে যাবে, 0 বাদ দিয়ে বাকি কোনটা? বাকিটা হলো হাফ। এটা একটা অ্যান্সার। পরে আবার বলছে তোমার উত্তরের ব্যাখ্যা দাও। এই যে আমি k এর মানটা বের করলাম 0 বাদে, শূন্য ব্যতীত k এর একটা মান বের করলাম, সেই মানটা হলো হাফ। এখন আমাকে ব্যাখ্যাটা দিতে বলছে। ব্যাখ্যাটা কি? দেখো k এর জায়গায় তুমি হাফ বসাও, দেখো তিনটা মানই সেম আসবে। দেখো k এর মানটা কি বসাবা? হাফ বসাবা। দেখো তাইলে ব্যাখ্যাটা দিয়ে দাও ছোট্ট করে 1 মিনিটে। ব্যাখ্যা এখানে দিয়ে দিই, ব্যাখ্যা। হ্যাঁ আচ্ছা, ব্যাখ্যাটা কি? দেখো ব্যাখ্যাটা খুবই চমৎকার। দেখো k ইকুয়ালস টু হাফ হলে, k ইকুয়ালস টু হাফ হলে
হাফ হলে। জায়গা আছে, ও জায়গা আছে, আমি নেক্সট পেজে যাই, এত কষ্ট করতেছি কেন, জায়গা আছে। দেখো ব্যাখ্যা, হ্যাঁ ব্যাখ্যা। দেখো কে ইকুয়ালস টু হাফ হলে ফাংশন ভ্যালু এফ অফ 0 কি ছিল বাচ্চারা? দেখো এই যে এখানে বসাও, 3 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 প্লাস 2k স্কোয়ার, কে মিনস হাফ স্কোয়ার, এটা 0, 2 ইন্টু 1/4 দ্যাট ইজ হাফ। দেখো ফাংশন ভ্যালু হাফ। ওকে, এবার কি লাগবে আমার? এবার লাগবে লেফট হ্যান্ড লিমিট। দেখো হয়ে গেছে অঙ্ক। লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, দেখো কি ছিল দেখো তো, খালি বসাও এখানে tan, এই যে হাফ এক্স মানে x/2, tan x/2, tan কে এক্স ছিল, কে হলো হাফ, তাহলে x/2, নিচে কি ছিল শুধু x, দিলাম x/2। খেয়াল করো এই টুটা উপরে যাবে ব্যালেন্স করার জন্য, এই যে হাফ দিলাম, তাইলে লিমিট x টেন্ডস টু 0 tan x/x ইকুয়ালস টু 1 ইনটু হাফ দ্যাট ইজ হাফ। দেখো বুঝতেছো? এখন রাইট হ্যান্ড লিমিট বের করে দেখবে আবার সেই হাফই আসছে। হ্যাঁ দেখো কত চমৎকার অঙ্ক, এটা বইটা আসছে 10 মার্কসের জন্য, এটা 10 মার্কসের জন্য আসছে, বাচ্চাদের করতে লাগবে ম্যাক্সিমাম 2 মিনিট, এর বেশি কোনোভাবেই লাগবে না। ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস, একই কথা একই কাজ, equals to half. Therefore কি লিখবা? left hand limit, right hand limit equals to f of 0 and this is the answer. Okay, এই হলো আমাদের ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা দুই একটা অঙ্ক, যদিও এগুলো পরীক্ষায় আসার চান্স নাই বললেই চলে। এখন আমরা যে জিনিসটা প্র্যাকটিস করতে চাই সেটা হলো কি, স্যান্ডউইচ থিওরেম। দেখো এই যে সুন্দর একটা স্যান্ডউইচ রাখছি, বাচ্চারা দেখো এবার স্যান্ডউইচ থিওরেম, একটা আমেরিকান স্যান্ডউইচ রাখছি, তোমরা চাইলে খাইতে পারো, যার যতগুলি খুশি খাইতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো টাকা পয়সা যা লাগবে আবির দিবে। স্যান্ডউইচ থিওরেম কেন বলা হয়েছে, স্যান্ডউইচ নামটা কেন দিল, তার ছোট্ট একটা ব্যাখ্যা তুমি একটু এখান থেকে পাইতে পারো। স্যান্ডউইচ কেন নাম দিল, অন্য কোনো নাম কেন দিল না, একটু খেয়াল করো। প্রথম কথা হলো স্যান্ডউইচ থিওরেম কি কাজে ব্যবহৃত হয় বলো? মনে রাখবা
যখন কোনো ফাংশনের লিমিট সরাসরি নির্ণয় করা যায় না, ভালো করে বুঝো, যখন কোনো ফাংশনের লিমিট সরাসরি নির্ণয় করা যায় না তখন স্যান্ডউইচ থিওরেমের মাধ্যমে ওই ফাংশনের লিমিট নির্ণয় করা হয়। এটি ব্যবহৃত হয় ফাংশনের লিমিট নির্ণয়ের জন্য। ফাংশনের লিমিট নির্ণয়ের জন্য। ফাংশনের লিমিট নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, একটা কথা বুঝলাম। তাহলে কেউ আমাকে বললে কি বলবো যে স্যান্ডউইচ থিওরেমটা কোন কারণে ব্যবহৃত করা হয়? যে কোনো ফাংশনের লিমিট নির্ণয়ের জন্য, যখন সরাসরি লিমিট নির্ণয় করতে পারবো না তখন। আচ্ছা, গেল। এখন এটার কি অন্য কোনো নাম আছে? বলো, এটার কি অন্য কোনো নাম আছে? বলো। এটাকে স্কুইজ থিওরেম বলে। আর একটা নাম কি? স্কুইজ থিওরেম। স্কুইজ থিওরেম, হ্যাঁ, SQUEEZD। আচ্ছা, তাহলে কয়টা জিনিস জানলা? দুইটা। একটা হলো স্যান্ডউইচ থিওরেম ব্যবহৃত হয় ফাংশনের লিমিট নির্ণয়ের জন্য, কখন? যখন সরাসরি লিমিট নির্ণয় করা যায় না। এর আরেকটা নাম কি? আরেকটা নাম হলো স্কুইজ থিওরেম। আচ্ছা, এবার আসো, স্যান্ডউইচ নামটা কেন হলো বলো তো? দেখো, এই থিওরেমটা আমরা যখন শিখবো তখন দেখবো যে দুইটা ফাংশনের মাঝখানে আর একটা ফাংশন আছে। তো স্যান্ডউইচ নাম হয়েছে এই কারণে, স্যান্ডউইচে কি হয়, দুইটা ব্রেড থাকে উপরে নিচে, আর মাঝখানে কিছু ফিলিং থাকে। সেটা চিকেন হইতে পারে, বিফ হইতে পারে, ভেজিটেবলস হইতে পারে। এই যে এই জিনিসগুলি এটাতে ফিলিং করে আর কি। এই যে উপরে নিচে দুইটা ফাংশন মনে করো, আর এই মাঝখানে এটা আর একটা ফাংশন। এই জন্য এটাকে স্যান্ডউইচের সাথে কম্পেয়ার করা হয়েছে, এই জন্য নাম দিছে এরা স্যান্ডউইচ থিওরেম। আচ্ছা, এখন কাজ করে কিভাবে সে? আচ্ছা, একটু খেয়াল করো যে এটা কাজ করে কিভাবে। আমি একটু লিখে দিই, হ্যাঁ, আমি একটু খাতা কলমে লিখে দিই, তাইলে ভালো বুঝবা না? তাইলে একটু ভালো বুঝবা, লেখো। তাইলে একটু ভালো বুঝবা, লেখো, একটু লেখো লেখো লেখো, ভালো লাগবে লিখলে, লেখো। এগুলো বই এভাবে লেখা নাই। দুটি ফাংশনের মধ্যে, লেখো, দুটি ফাংশনের মধ্যে, দেখো কি লিখলাম, দুটি ফাংশনের মধ্যে একটি ফাংশন ওই দুই পাশের ফাংশন যদি একই লিমিটের দিকে যাইতে থাকে বা যায়, একই লিমিটের দিকে, আমি কিন্তু আমার ভাষায় কথাগুলো লিখে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু বইয়ের কোনো ভাষা না, মনে রাখো। যদি একই লিমিটের দিকে যায়, যদি একই লিমিটের দিকে যায়, তবে মাঝের ফাংশনের লিমিটও ওই একই দিকে যাবে। ফাংশনের লিমিটও ওই একই দিকে যাবে, একই দিকে যাবে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, টেনশন নাই, আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। এইটা হলো স্যান্ডউইচ থিওরেমের
ডেসক্রিপশন দেখো, বলো। এখন একটু খেয়াল করো, ধরো দুইটা ফাংশন জি অফ এক্স এইচ অফ এক্স, দেখো একটু খেয়াল করো বাচ্চারা, জি অফ এক্স এইচ অফ এক্স, দেখো তো কি লিখলাম, যে কোনো র্যান্ডম দুইটা ফাংশন একই চলকের ফাংশন জি অফ এক্স এফ অফ এক্স, হ্যাঁ, এইটা লেস দেন অর ইকুয়াল, মাঝখানে আরেকটা ফাংশন দিলাম মনে করো এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল এইচ অফ এক্স। দেখো তিনটা ফাংশন একটা অসমতা দিয়ে লিখলাম, তিনটা ফাংশন একটা অসমতা দিয়ে লিখলাম। এখন যদি আমি প্রত্যেকটার লিমিট দিয়ে দেই, ধরো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, যদি ভালো করে খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, ভালো করে বুঝো কথা, বামের ফাংশনটা লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ এইচ অফ এক্স ইকুয়ালস টু এল হয়, অর্থাৎ এই দুইটার ফাংশন ভ্যালু যদি এল হয় তাইলে অবশ্যই হয়, আমি আমার ভাষায় লিখে দিই, তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুসারে কি হবে, মাঝখানের ফাংশনের লিমিটটাও কি হবে, এল হবে। তাইলে অনুসারে এই যে মাঝখানের ফাংশনটা লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এইটার লিমিটিং ভ্যালু কত হবে, এল হবে। দেখো ডান পাশের বাম পাশের দুইটা ফাংশনের ভ্যালু এল, স্যান্ডউইচ থিওরেম অনুসারে মাঝখানের ফাংশনের ভ্যালুটা কত হবে, এল হবে। এইটা হলো স্যান্ডউইচ থিওরেম। এইটুকু কয়জন বুঝছো বলো? আমরা আরো একটু ডিটেলস বোঝার চেষ্টা করব, তারপরে কিছু ম্যাথ করব, তাইলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, সহজ কথায় বাচ্চারা, যদি দুইটা ফাংশন বাম পাশে এবং ডান পাশে, এইটার লিমিটিং ভ্যালু যা হবে স্যান্ডউইচ থিওরেম অনুসারে এই মাঝখানের লিমিটিং ভ্যালুটা তাই হবে। কেমনে হয় আমরা একটু দেখি এবার। হ্যাঁ, এটা একটু মনে রাখো আর কি, কেমনে হয় আমরা একটু দেখি। দেখো কেমনে হয় আমরা একটু দেখবো এবার। হ্যাঁ দেখো আরো একটু তোমাদের কাছে ক্লিয়ার করি স্যান্ডউইচ থিওরেমটাতে কিভাবে হয়। ধরো ধরো কি দিয়ে বুঝাবো, এ বি সি লিখলাম, এ দিলাম হলো বি, দিলাম হলো সি। হ্যাঁ, তিনটা জিনিস দিলাম, এ বি এবং সি। আচ্ছা, অসমতা বলছি, প্রথমে কি অসমতা তৈরি করতে হবে, লেস দেন অর ইকুয়াল, দেখো এ লেস দেন অর ইকুয়াল বি, আবার বি লেস দেন অর ইকুয়াল সি। তার মানে বি এর মানটা এর সমান বা এর থেকে বড়, সি এর সমান বা সি থেকে ছোট। মানে এ এবং সি এর মাঝখানে কোনো একটা ভ্যালু, এ এবং সি এর মাঝখানে কোনো একটা ভ্যালু। আচ্ছা দেখো, মানে এ এবং সি সহ। আচ্ছা খেয়াল করো একটু, এখন ধরো কোনোভাবে এই সি এর ভ্যালু, একটু খেয়াল করো, কোনোভাবে এই সি এর ভ্যালু পাইছি হলো আমি, ধরো কত 10 পাইছি, ধরো 10। হ্যাঁ, এরপরে এর ভ্যালু পাইছি 10, এর ভ্যালু কত পাইছি, 10 পাইছি। তাইলে স্যান্ডউইচ থিওরেম বলতেছে এই বি এর ভ্যালু অবশ্যই 10 হবে।
তাইলে অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম এই বি এর ভ্যালু কত হইতে বাধ্য? 10 হইতে বাধ্য। বি এর ভ্যালু কত হইতে বাধ্য? 10 হইতে। এই যে দিস ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম। দেখো দুইটা ফাংশন মনে করো এ এবং সি, মাঝখানে চাপা পড়ে আছে একটা ফাংশন। দুই পাশের ফাংশনের লিমিটিং ভ্যালুটা যা হবে মাঝখানের তার ভ্যালুও তাই হইতে হবে। দিস ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম। ওকে, আমরা এখন যদি একটু ছোট্ট ফিগার আকারে দেখাইতে চাই তাহলে কেমন দেখাবে? দেখো একটা ছোট্ট র্যান্ডম একটা গ্রাফ দিয়ে দেখায় আর কি, একটা র্যান্ডম গ্রাফ দিয়ে একটু দেখাই, হ্যাঁ, তাহলে আরো একটু মনে হয় ভালো লাগবে। দেখো আমরা একটা অ্যাক্সেস নিলাম, হ্যাঁ, স্যান্ডউইচ থিওরেম অঙ্ক পরীক্ষায় আসে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আসে আর কি, এবং সবচেয়ে বকওয়াজ অঙ্ক হলো এটা, সহজ। এটা খেয়াল করো বাচ্চারা। কি করলাম? দুইটা অ্যাক্সেস আঁকলাম। এখন আমি ধরো ওই যে এ বি সি নিলাম, এই তিনটা পয়েন্ট এখানে একটু প্লট করতে চাই, হ্যাঁ। আচ্ছা, কিরকম? ধরো এক্স ইকুয়ালস টু এ হলো আমার এখানে, এক্স ইকুয়ালস টু সি হলো এখানে, আর এক্স ইকুয়ালস টু বি হলো এখানে। ধরো তিনটা পয়েন্ট নিলাম, এ বি এবং সি, এক্স অক্ষের উপরে তিনটা পয়েন্ট নিলাম। তো এখানে তিনটা ফাংশন মনে করে আছে, তিনটা আমি গ্রাফ যদি আঁকি উপরের দিকে, ধরো ধরো এইখানে একটা, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, ওকে, আর একটা ধরো এখানে, এটা হলো সি পয়েন্ট। এটা কি পয়েন্ট বাচ্চারা? সি পয়েন্ট। আচ্ছা, এখন আমি দুইটা ফাংশন ধরো আঁকবো এখানে। বি পয়েন্ট দিলাম না, বি পয়েন্ট পরে দিচ্ছি, বি পয়েন্টটা পরে দিচ্ছি। ধরো এইখানে একটা ফাংশন আমার আছে এইরকম, কিরকম দিব? ধরো এরকম দিলাম, এরকম। তার একটু সুন্দর করে দেওয়া যায়, হয়েছে মোটামুটি, আরো সুন্দর করা যায় না? দিলাম, হ্যাঁ, এটা দিলাম মনে করো জি অফ এক্স, এই ফাংশনটার নাম দিলাম জি অফ এক্স, ওকে। আবার আবার আর একটা ফাংশন মনে করো এইরকম, এটা দিলাম ধরো এইচ অফ এক্স। ভালো করে বুঝো, দুইটা ফাংশন, একটা হলো এফ অফ জি অফ এক্স, একটা এইচ অফ এক্স। এখন আমরা ওই যে সি পয়েন্ট আছে না, সি পয়েন্ট দেখো, সি পয়েন্ট দিয়ে কিন্তু দুইটা ফাংশনে পাস করতেছে। এখন এর মাঝখানে আর একটা ফাংশন আমি ঢুকাই দিব, দেখো এর মাঝখানে আর একটা ফাংশন ঢুকাই দিব। ধরো এটা এরকম, এইরকম, হ্যাঁ, অথবা যদি আমি একটু আরো একটু এভাবে আঁকতে চাই, এরকম। এই ফাংশনটা মনে করো আমার এফ অফ এক্স। দেখো আমরা স্যান্ডউইচ থিওরেমে কি বলছিলাম, যে স্যান্ডউইচ থিওরেমে কি বলছিলাম বলো তো বাচ্চারা? এটা হলো আমার বি পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। দেখো এই পয়েন্ট দিয়ে তিনটা ফাংশনে পাস করছে। দেখো উপরে এইচ অফ এক্স যে ফাংশনটা, নিচে জি অফ এক্স ফাংশনটা, এই দুইটা ফাংশনের লিমিটিং ভ্যালু যা হবে, মাঝখানে যে চাপা পড়ে আছে ফাংশনটা এফ অফ এক্স, এই ফাংশনের লিমিটটাও, লিমিটিং ভ্যালুটাও কি সেম হবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো প্রথমে কি ছিল আমাদের? প্রথম ফাংশনটা কত? জি অফ এক্স, জি অফ এক্স লেস দেন অর ইকুয়াল এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল এইচ অফ এক্স। এরপরে আমরা সবগুলিতে সেম লিমিট বসাই দিব। ধরো লিমিট এক্স টেন্ডস টু কত?
x টেন্ডস টু c, c বিন্দুতে লিমিট x টেন্ডস টু c, মাঝখানের পয়েন্টটা খেয়াল করো, g of x লিমিট x টেন্ডস টু c f of x less than or equal লিমিট x টেন্ডস টু c h of x। দেখো এখন খেয়াল করো, যদি c পয়েন্টে g of x l হয়, ভালো করে বুঝো, শেষ অঙ্ক, শেষ মেইন কথা শেষ। দেখো সিন্স লিমিট x টেন্ডস টু c g of x equals to l এবং সেম পয়েন্টে লিমিট x টেন্ডস টু c h of x equals to l হয়, তাহলে ওই সেম পয়েন্টে মাঝখানের ফাংশনটা দ্যাট ইজ f of x এটাও কত হবে, l হবে। দিস ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম। আর কিচ্ছু না, এটাই হলো স্যান্ডউইচ থিওরেম, আর কিচ্ছু না, এটাই হলো স্যান্ডউইচ থিওরেম। আমরা এখন দুই একটা অঙ্ক করলে মনে হয় আরো ভালো বুঝবো। আমরা অঙ্কগুলি কেমনে করব, একটু কয়েকটা স্টেপ খালি মনে রাখলে হবে। দেখো কয়েকটা স্টেপ মনে রাখবা। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা একটু এই অঙ্কটা হোমওয়ার্ক দিলাম প্রথমে, এটা পরে নিয়ে দাঁড়াও, এটাকে আমরা পরে নেই, দাঁড়াও, এটা দেখো, আচ্ছা কি ব্যাপার, দেখো এই যে ওটা বেশি সহজ, নিজেরা করতে পারবা, আমরা এটা দিয়ে শুরু করতেছি। দেখো স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করে সমাধান করে লিমিট x টেন্ডস টু 0। কোশ্চেনটা তোলো, তুমি খালি স্টেপগুলি মনে রাখো, খুবই সহজ জিনিস, 2-3টা স্টেপ খালি মনে রাখো। দেখো এমনি মিলে যাবে অঙ্ক। সাইন, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, খুবই দুঃখজনক ভাবে ভুলে গেছি, এটা বলা উচিত হয় না আসলে। দেখো এটা লিখে দেই একটু, স্যান্ডউইচ থিওরেম কখন ইউজ করবা। দেখো কখন স্যান্ডউইচ থিওরেম হবে, কখন স্যান্ডউইচ ইউজ করবে। দেখো 1 নাম্বার, যদি প্রশ্নে তোমাকে বলে যে স্যান্ডউইচের থিওরেমের সাহায্যে প্রুফ করো, যদি কোশ্চেনে লিখে দেয় স্যান্ডউইচ থিওরেমের কথা, যদি কোশ্চেনে স্যান্ডউইচ লিখে দেয়, ভালো করে বুঝো, যদি কোশ্চেনে স্যান্ডউইচ লিখে দেয়। 2 নাম্বার, যদি এইরকম কোন ফাংশন দেখো যেখানে সাইন কজ আছে এবং লিমিটটা আছে x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এমনি লেখা থাকবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন অথবা কস, এই দুইটা জিনিস দেখলে তুমি স্যান্ডউইচ থিওরেম ইউজ করবা। এই দুইটা জিনিস দেখলে তুমি স্যান্ডউইচ থিওরেম ইউজ করবা, এই যে এই দুইটা। হ্যাঁ আচ্ছা, এবার দেখো প্রশ্নে আমাদের স্যান্ডউইচ বলে দিছে। আচ্ছা তাহলে আমাকে অবশ্যই স্যান্ডউইচ থিওরেম ইউজ করতে হবে। এখন একটু খেয়াল করো, তুমি স্টেপগুলি খালি মনে রাখো, স্টেপটা মনে রাখো। দেখো তুমি সাইন এবং কজের একটা বিশেষ বৈশিষ্ট্য জানো, সেটা হলো সাইন এবং কজের মানের লিমিট হলো -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এর মধ্যে।
-1 থেকে 1 এর মধ্যে তুমি ডিরেক্টলি কি লিখবা? আমরা জানি। দেখো অসমতা লাগবে, প্রথমে কি লাগবে? অসমতা লাগবে। সাইন আছে, সাইনের এখানে থিটার জায়গায় যে কোনো কিছু হোক, কোনো প্রবলেম নাই। ভালো করে বুঝো কথা, মনোযোগ দাও। সাইন এক্স, সাইন 1/x 2/x x কিউব, যে কোনো কিছু থিটার জায়গায় যে কোনো কিছু হোক, কোনো প্রবলেম নাই। এর রেঞ্জ হলো -1 লেস দেন অর ইকুয়াল সাইন 1/x লেস দেন অর ইকুয়াল 1, অর্থাৎ সাইন থিটার মানের রেঞ্জ হলো -1 থেকে 1। অর্থাৎ তুমি প্রথমে এইভাবে চিন্তা করো, সাইন লিখবা, শুধু লিখে এখানে যা থেকে পরে বসাই দিবা। এটা কেন লিখলাম? আমরা জানি -1 লেস দেন অর ইকুয়াল সাইন x লেস দেন অর ইকুয়াল 1, এন্ড cos এর ক্ষেত্রে কিন্তু সেম, -1 লেস দেন অর ইকুয়াল cos x লেস দেন অর ইকুয়াল 1। এই দুইটা রেঞ্জ মনে রাখবা, সাইন cos এর মানের রেঞ্জ। আচ্ছা, এখন দেখো তাহলে প্রথম স্টেপ কি? আমরা সাইন লিখবো, মাঝখানে যা আছে পরে লিখবো, দুই পাশে লেস দেন অর ইকুয়াল দিব, ডান পাশে 1, বাম পাশে -1। এইটুকু আশা করে লিখতে পারবা। এইবার একটু খেয়াল করো, যেই ফাংশনটা থাকবে আমরা সেই ফাংশনটার চেহারা নিয়ে আসব। দেখো এর সাথে কিন্তু একটা x² আছে, তো x² নিয়ে আসতে হলে উভয় পক্ষকে বা সবগুলি পক্ষকে কি করতে হবে? x² দিয়ে গুণ করতে হবে। তাহলে -x² লেস দেন অর ইকুয়াল x² সাইন 1/x লেস দেন অর ইকুয়াল x²। আমি একটু মনে রাখার জন্য লিখে দিলাম x² দ্বারা গুণ করে। কেন গুণ করলাম? ফাংশনের চেহারা নিয়ে আসার জন্য। ফাংশনে যা যা আছে সেই চেহারা আমি নিয়ে আসতে চাই, এই জন্য x² ছিল না, x² দিয়ে গুণ করলাম, x² আসছে। এরপরে চিন্তা করো, ভালো করে বুঝো। ওকে, এইবার সবগুলিতে লিমিট বসাবো। কোন লিমিট? এই যেখানে যা থাকবে, এইবার সবগুলির সামনে লিমিট দিয়ে দিব। এবার কি করব বাচ্চারা? সবগুলির সামনে লিমিট দিয়ে দিব। দেখো অঙ্ক শেষ, অঙ্ক সুজা বাচ্চারা, অঙ্ক একদম সুজা। দেখো স্যান্ডউইচ থিওরেম একটা বকওয়াস থিওরেম, দেখো কত সুজা। তোমার লিখতে লাগবে 1 মিনিট ম্যাক্সিমাম। কি করলাম বাচ্চারা? লিমিট বসিয়ে দিলাম। কি করলাম? লিমিট বসিয়ে দিলাম। কোন লিমিট? এই যে দেওয়া আছে x → 0। তাহলে প্রথমে কি লিখবো? সাইন লিখবো, দুই পাশে লেস দেন অর ইকুয়াল দিব, তারপরে এইখানে যা থাকবে ওই জিনিসটা বসাবো। ওকে, এরপরে সাইনের সাথে যা গুণ আকার থাকবে সবগুলি পক্ষকে তাই দিয়ে গুণ করব। ওকে, এখন দেখো তুমি যদি একটু বাম পাশে লিমিটটা বসাও বাচ্চারা, কি হবে দেখো তো, ভালো করে একটু বোঝো তো। বাম পাশে এবং ডান পাশে যদি x এর জায়গায় লিমিটটা বসাই, তাহলে আরামসে কি হয়ে যাবে? 0 লেস দেন অর ইকুয়াল। আমি কিন্তু মাঝখানের ফাংশনে লিমিট বসাবো না, ভালো করে বুঝো কথা। মাঝখানের ফাংশনে লিমিট বসাবো না, এখানে 0 বসাইলে কি হবে? 0। এখন দেখো অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম এই জিনিসটার ভ্যালু 0-র চেয়ে বড় বা সমান, আবার 0-র থেকে ছোট বা সমান। তার মানে 0-র খুবই কাছাকাছি একটা মান, তার মানে 0। ভালো করে বুঝো। এরপর লাইনে কি লিখবা? দেয়ারফর, এইভাবে লিখে দিবা, সুন্দর মতো লিখবা। দেয়ারফর মাঝখানের টার্মটা কি? লিমিট x tends to 0 x² sin 1/x equals to 0, and this is the answer. দেখো খালি স্টেপ কটা মনে রাখো, 2-3টা স্টেপ খালি মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। x tends to infinity হতে পারে, 0 হতে পারে। আর এখানে আমরা কি বলছি? কখন স্যান্ডউইচ ব্যবহার করব? যখন ডিরেক্টলি লেখাই থাকবে। এখানে তো ডিরেক্টলি লেখাই আছে স্যান্ডউইচ থিওরেম, এখানে ডিরেক্টলি স্যান্ডউইচ লেখাই আছে, তো আমাকে স্যান্ডউইচ ইউজ করতেই হবে। এই
এরপরে আসো, দেখো এটা আবার এই যে বুয়েটে 22 সালে আসছে, খুব বেশি দিন আগে না, 2-3 বছর আগে আসছে। দেখো এটা আমরা একটু করে ফেলি। হ্যাঁ দেখো, তুমি খালি স্টেপগুলি মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। তুমি শুধু স্টেপগুলি একটু মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। অঙ্ক নিজেই বলবে আমি কোন দিক যাব, আর কিচ্ছু লাগবে না। দেখো তুমি খালি স্টেপগুলি মনে রাখো। খেয়াল করো, আমরা কি বলছিলাম যে সাইন কস দিয়ে শুরু করতে হয়, অসমতা দিয়ে। এই যে সাইন 2x আছে না, তো কি লিখবো? সাইন 2x, সাইন লিখে পর 2x বসাবো। তাহলে দেখো সাইন, দেখো সাইন 2x লেস দেন অর ইকুয়াল 1, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল মাইনাস, দেখো তো লেখা যায় কিনা বলো, -1 লেস দেন সাইন 2x লেস দেন 1। এখন আমরা একটা কাজ করতে পারি না বাচ্চারা, যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলে চেহারাটা কিরকম হয় বলো তো? এই 1 -1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, লেস দেন অর ইকুয়াল উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল সাইন 2x। আলটিমেটলি কথা কিন্তু একই। কি করলাম? -1 দিয়ে গুণ করলাম। কি করলাম বাচ্চারা? -1 দ্বারা গুণ। এই যে ওকে, কি করলাম? -1 দিয়ে গুণ করলাম। আচ্ছা, আলটিমেটলি জিনিস কিন্তু একই। দেখো কি জিনিস, এখন এইটাকে কিন্তু আবার এমনি লেখা যায়। কেন লিখলাম তার ব্যাখ্যাটা পরের লাইনে গেলে পাবা। 1 লেস দেন অর ইকুয়াল সাইন 2x লেস দেন অর ইকুয়াল 1। দেখো এই সরি খুবই দুঃখজনক ভাবে এখানে মাইনাসটা কে দিব? আমি দিব, অবশ্যই আমি দিব। এই যে মাইনাস, হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে? এই যে -1 লেস দেন অর ইকুয়াল মাইনাস সাইন 2x লেস দেন অর ইকুয়াল 1। এখন দেখো কেন মাইনাস লাগলো আমার? এই যে চেহারাটা খেয়াল করো একটু, সাইন x এর সামনে কি আছে? 3x স্কয়ার মাইনাস আছে। তো এখন যদি 3x স্কয়ার যোগ করি, দেখো এখন সবগুলিতে কি যোগ করব? 3x স্কয়ার যোগ করব। দেখো তাইলে -1 প্লাস 3x স্কয়ার, 3x স্কয়ার মাইনাস সাইন 2x লেস দেন অর ইকুয়াল 1 প্লাস 3x স্কয়ার। আমার কাজ কি বলো তো? কাজ কি? মেইন ফাংশন যে চেহারায় আছে ওই চেহারায় নিয়ে আসতে যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে আমি সবগুলি পক্ষে সেই জিনিসগুলি যোগ বিয়োগ গুণ ভাগ করব। ওকে, আমার মেইন ফাংশনে যে চেহারা আছে ওই চেহারায় নিয়ে আসতে যা যা যোগ বিয়োগ গুণ ভাগ করা দরকার করব। ওকে, আচ্ছা এখন দেখো তো মেইন ফাংশনের চেহারায় নিয়ে আসতে আর কি লাগবে বাচ্চারা? এই যে x স্কয়ার প্লাস 5 আছে না, তাহলে সবগুলিকে x স্কয়ার প্লাস 5 দ্বারা ডিভাইড করব। এখানে সাজায় লিখতে পারো একটু, 3x স্কয়ার মাইনাস 1। কাজ কিন্তু শেষ কাজ শেষ। দেখো এরপর লিমিট বসাবো, শেষ। দেখো 3x স্কয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5, 3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। কি করলাম? x স্কয়ার প্লাস 5 দ্বারা ভাগ করে। তোমার পরীক্ষায় সাইড নোট দরকার নাই, তুমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যেন বাসায় পরে বুঝতে সুবিধা হয়। দেখো বাচ্চারা কি করলাম? x স্কয়ার প্লাস 5 দ্বারা ভাগ করলাম। কেন? মেইন ফাংশনের চেহারা নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে স্টেপটা কি বলতো বাচ্চারা? এরপরে স্টেপটা হলো লিমিট বসাবো। সবগুলির সাথে কি দিবা? লিমিট দিয়ে দাও। সবগুলির সাথে কি দিবা বাচ্চারা? লিমিট দিবা। এই যে লিমিট কত?
এই যে x টেন্ডস টু ইনফিনিটি, দেখো ইনফিনিটি, হ্যাঁ, 3x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5 লেস দেন অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস সাইন 2x divided by x square plus 5 less than or equal limit x tends to infinity 3x square plus 1 divided by x square plus 5. এখন প্রথম এবং শেষের ফাংশনটাতে লিমিটটা বসাও তো বাচ্চারা, কি হয় বলো তো? লিমিটটা বসাও, বসাও। দেখো তো শর্টকাটটা মনে আছে না? 9.1 করে আসছো না বাচ্চারা? প্রথম দিকে লিমিটের অঙ্কে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে ভগ্নাংশ হলে উপরে লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ কত 3, নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ 1, 3/1 দ্যাট ইজ এই যে 3। ওকে, লেস দেন অর ইকুয়াল মাঝখানের টার্মটার ভ্যালু বের করতে চাই, এই জন্য এটা কিছু করব না আমরা, তাই না? এই যে এখানে বসাতে কি হয়, সেম কাজ, x স্কয়ারের সহগ 3, x স্কয়ারের সহগ 1, 3/1 দ্যাট ইজ 3। তাহলে শেষেরটা এবং লাস্টেরটার মান যদি 3 হয়, মাঝখানেরটার মান বাই ডিফল্ট কত হবে বাচ্চারা? 3। দিস ইজ কল্ড স্যান্ডউইচ থিওরেম। দেখো কত সোজা একটা জিনিস, দেখছো? ম্যাথ কিন্তু সোজা, ম্যাথ খুবই সোজা। ইকুয়ালস টু কত বাচ্চারা? 3 and this is the answer. এইটা বুয়েটে আসছে, দেখো যা করতে তোমার 1 থেকে 1.5 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে, এর বেশি কোনোভাবে লাগার কথা না। ওকে, এরপরে দেখো কি বলছে, সমাধান করো। লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x, x cos 1/x একই জিনিস লেখো, আমরা জানি। আগেরটা লিখি, না লিখলে অসুবিধা নেই, লিখলে ভালো। -1 কজের মধ্যে যাই থাক না কেন তার মানের রেঞ্জ হলো -1 থেকে 1, মনে থাকবে, -1 থেকে 1। আজানটা শেষ হোক। হ্যাঁ দেওয়া যাবে, শর্টকাট 3 দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, 1000 বার দেওয়া যাবে।
ওকে, আজান শেষ। দেখো তাহলে কি করবা এবার, বলো কি করবা, কি করবা, বলো 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 বলো। এই যে এক্স আছে না, কি দিয়ে গুণ করবা, এক্স দিয়ে গুণ করবা। এক্স কজ 1/x লেস দ্যান অর ইকুয়াল এক্স, কি করলাম, এক্স দ্বারা গুণ। এরপরে কি, লিমিট বসাও। সেম চেয়ার হয়ে গেছে না, এক্স কজ 1/x, এখন লিমিট এক্স টেন্ডস টু 0, x tends to 0, x cos 1/x এই যে। এখন দেখো বাম পাশে এবং ডান পাশে কি হয়, লিমিটটা বসাইলে কি হয় দেখো তো বাচ্চারা, কি হয় বলো, 0, খুবই সিম্পল। এই যে দুই পাশেরটা 0 মানে ফাইনালি মাঝখানেটা কি হবে, and this is the answer। ঠিক আছে বাচ্চারা, এরপরে এইটা হোমওয়ার্ক দিলাম, এত সহজটা করে দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, ডু ইয়োরসেলফ। ওকে, আর কি আছে, আর নাই। দেখো এইবার অন্তরীকরণের মূল ধারণা, এই যে মেইন ডিফারেন্সিয়েশন হ্যাজ বিন স্টার্টেড। দেখো অন্তরীকরণের মূল ধারণা, এটা কোত্থেকে আসলো অন্তরীকরণটা,
হ্যাঁ, আচ্ছা, খুব খেয়াল করো। প্রথমে অন্তরক সহগ, একটা জিনিস জানতে হবে, অন্তরক সহগ বা অন্তরজ, অন্তরজ, হ্যাঁ, বা অন্তরক সহগ, অন্তরক সহগ। কি লিখলাম? অন্তরজ বা অন্তরক সহগ। ইংলিশে বলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, দেখো এখন এই জিনিসটা কি আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করি। তো অন্তরজ বা অন্তরক সহগের একটা সংজ্ঞা আমি লিখে দিই তোমাকে। হ্যাঁ, একটা সংজ্ঞা লিখে দিই। দেখো, অন্তরজের সংজ্ঞাটা যদি বলি, অন্তরজ, অন্তরজ কি লিখলাম? অন্তরজ বা অন্তরক সহগ, একই কথা। আচ্ছা, সংজ্ঞাটা আমি একটু বলবো। দেখো, কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত, কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত, কোন রেখার কি লিখলাম? কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত কি লিখলাম? কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে, ঢালকে ওই বিন্দুতে ওই রেখার অন্তরজ বা অন্তরক সহগ বলে। এই হলো অন্তরজের সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা সংজ্ঞাটা একটু মিলাবো। আচ্ছা, ধরো কিরকম একটা র্যান্ডম যদি একটা গ্রাফ তোমাকে দেখাই, ধরো একটা র্যান্ডম যদি তোমাকে আমি একটা জিনিস দেখাই, তাহলে কেমন হবে এটা? দেখো, ধরো এই একটা গ্রাফ, মানে কার্ভ। এটা কি? একটা বক্ররেখা। কি রেখা? বক্ররেখা। হ্যাঁ, এখন ধরো এই বিন্দুতে একটা স্পর্শক আছে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো বাচ্চারা। এই বিন্দুতে একটা স্পর্শক আছে। কি আছে? স্পর্শক আছে। তাইলে এই যে এই বিন্দুতে স্পর্শকের যে ঢাল, এটা হলো কি? এটা হলো বক্ররেখা। দেখো, এই রেখাটা আমার কি রেখা বাচ্চারা? এটা হলো বক্ররেখা। এটা কি? বক্ররেখা। আর এটা কি? স্পর্শক। এই যে এই বিন্দুতে একটা বিন্দু, এটা কি একটা বিন্দু? এই বিন্দুতে এই স্পর্শকের যে ঢালটা, ওই ঢালটাকে বলে এই বক্ররেখার এই বিন্দুতে অন্তরক সহগ। ভালো করে বুঝো, সংজ্ঞার সাথে মিলাও, সংজ্ঞার সাথে মিলাও। ওই বিন্দুতে ওই বক্ররেখার স্পর্শকের যে ঢাল, ওই ঢালকে বলা হবে ওই বিন্দুতে ওই বক্ররেখার অন্তরজ বা অন্তরক সহগ। আর একটা সংজ্ঞা একটু বলি, হ্যাঁ, এটাও একটু শিখে রাখো।
আর একটা অল্টারনেট সংজ্ঞা একটু বলি, এটাও একটু মনে রাখো, ভালো লাগবে। অন্তরজ, এই সংজ্ঞাটা ছোট্ট, কি কোন রাশির পরিবর্তনের হারকে, কি বললাম, কোন রাশির পরিবর্তনের কি লিখলাম, কোন রাশির পরিবর্তনের হারকে অন্তরজ বলে। অন্তরজ বলে। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা একটু অন্তরজের সংজ্ঞাটা বুঝবো মূল নিয়ম দিয়ে। দেখো, অন্তরজের, ধরো এই বক্ররেখাটা হলো ওয়াই, ধরো ওয়াই ইকুয়ালস টু কিছু একটা আছে, এটা একটা বক্ররেখা। হ্যাঁ, এখন এই বক্ররেখার এই স্পর্শকের ঢাল, আমরা জানি যে স্পর্শকের ঢালকে ওই বক্ররেখার ওই বিন্দুতে অন্তরক সহগ বলে। আচ্ছা, তো এই যে ডি বাই ডিএক্স ওয়াই, এটা হলো ওয়াই এর অন্তরজ, ডি ডিএক্স অফ ওয়াই, এটাকে বলে ডিফারেন্সিয়াল অপারেটর। কি বলে? ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর, এই ডি হলো ডিফারেন্সিয়েশনের ডি, আর এই এক্স হলো কি, এটাকে পরে কিভাবে দেখো, আগে এটাকে পড়া হয় এভাবে, পড়া হয় ডি ডিএক্স অফ ওয়াই, পড়া হয় কিভাবে, ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই। আচ্ছা, অর্থাৎ এটা মানে এটা কি মিন করে বলতো, এটা মিন করে হলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করা, অন্তরীকরণ। কি লিখলাম, ডি ডিএক্স অফ ওয়াই মানে হলো এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ। ওকে, ওয়াই যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে। এখন অন্তরীকরণটা করব কিভাবে, আসলে এই যে এই বিন্দু ঢালটা কিভাবে বের করব, ঢাল কি, পরিবর্তনের হার। আমরা সঙ্গে কি শিখে আসছি সরলরেখায়, যে প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য ওয়াই এর মানের যে পরিবর্তন বা কোটির মানের যে পরিবর্তন তাকে কি বলে, ঢাল বলে। এইটা এখন একটু ঢাল দিয়ে আমরা শিখব, এটা ঢাল দিয়ে একটু শিখবো। দেখো, এই 10 মিনিট লাগবে, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, 10 মিনিট লাগবে। একটু মনোযোগ দাও, 10টা মিনিট লাগবে। আচ্ছা, দেখো, তার জন্য আমরা দেখো, আমরা ঢালের সূত্র কি জানি বাচ্চারা, একটু খেয়াল করো, ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা হলো দুই বিন্দুগামী যে কোনো রেখা ঢাল, এটা আমরা শিখে আসছি সরল রেখাতে। ঠিক আছে না বাচ্চারা? আচ্ছা, এখন আমরা এইখানে একটা ছোট্ট ফিগার আঁকবো। দেখো, এটা দিয়ে আমরা এখন অন্তরীকরণটা বোঝার চেষ্টা করব, একটু অন্তরীকরণটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখো, আচ্ছা, এক্স অ্যাক্সিস
ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তাহলে প্রথমে হলো কি, একটা বক্ররেখা লাগবে। আমরা একটা র্যান্ডম বক্ররেখা নেব, একটা র্যান্ডম বক্ররেখা নেব। ধরো সেটা হইতে পারে এইরকম, কিরকম, এইরকম একটা বক্ররেখা নিলাম। দেখো নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই তো? অবশ্যই অসুবিধা নেই। তুমি ফিগার তাকাও, যে কোনো একটা বক্ররেখা নাও, নিয়ে প্রথমে দেখো এইখানে একটা বিন্দু নাও, খুব খেয়াল করো বাচ্চারা, হ্যাঁ, এইখানে একটা বিন্দু নাও। এটা হলো ধরো এ। আচ্ছা এখানে লিখি, এটা হলো এ, এটার স্থানাঙ্ক কত, এক্স কমা এফ অফ এক্স। এই যে স্থানাঙ্ক কত, এক্স কমা এফ অফ এক্স। আচ্ছা আর একটু কি সুন্দর করে লেখা যায়? যায়। আহারে, আচ্ছা মুছেই দিলাম, দাঁড়াও, একটু ভালো করে বোঝা লাগবে। হ্যাঁ, রেখাটা এইরকম। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। তুমি নিচে আসো বাবা। হ্যাঁ নিচে আসছে, ঠিক আছে, এটাও একটু নিচে আসো। ওকে, এখন দেখো এইখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক হলো, এই বিন্দুটা এ, স্থানাঙ্ক হলো এক্স কমা এফ অফ এক্স। ওকে, দেখো ঠিক আছে কিনা? একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক এক্স, এফ অফ এক্স। আচ্ছা এখানে আর একটা বিন্দু নিব, যে বিন্দুটা ধরো বি, এটা হলো এক্স প্লাস ডেল এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল এক্স। অর্থাৎ একটু পরিবর্তন, না একটু কম বেশি, ডেল এক্স ক্ষুদ্রতম পরিবর্তন। ডেল এক্স মানে কি, ক্ষুদ্রতম পরিবর্তন। আচ্ছা এখন একটু দেখো, আমি যদি বলি যে এ বি ঢালটা বের করো, তখন তুমি কি করবা বলো তো? তোমাকে বললাম যে এ বি, এই যে এ বি রেখা, এইটার ঢালটা বের করো, তো তুমি কি লিখবা? যে এ বি রেখার ঢাল, একটু বুঝো কথা বুঝো, বুঝো। এ বি রেখার ঢাল, দেখো ঢালের সূত্র আমরা কি জানি, y2 মাইনাস y1। দেখো ঢালের সূত্র আমরা কি জানি, এই যে x1 y1 x2 y2, তাহলে f of x প্লাস ডেল x মাইনাস f of x ডিভাইডেড বাই x2 minus x1, x এই যে, তাইলে এটা কাটো, কি থাকতেছে আলটিমেটলি, এই যে আচ্ছা এবার আসো, একটু মনোযোগ দাও, ঢাল বের করলাম। এবার খেয়াল করো, এটা কিন্তু এই যে এ বি যে রেখাটা, এই রেখার ঢাল। হ্যাঁ, এখন মনে করো আমি এ আর বি বিন্দুকে কাছাকাছি আনতেছি, এখানে আনলাম, এখানে আনলাম, এখানে আনলাম, এখানে আনলাম, এখানে আনলাম, তারপরে কাছে আনতে আনতে এমন জায়গায় নিয়ে আসলাম যেখানে ওইটা যে কোনো একটা রেখার ঢাল তা মনে হচ্ছে না, ওইটা দুইটা বিন্দুর ছেদ করে দুইটা বিন্দু সংযোগ রেখার যে তা মনে হচ্ছে না, দুটো একই বিন্দু মনে হচ্ছে। ভালো করে বুঝো। আমি এই দুইটা বিন্দু এ এবং বি কে কাছাকাছি আনতে আনতে এমন জায়গায় নিয়ে আসলাম যখন তাদের দেখে বোঝার উপায় নাই যে এই এ বি এটা
একটা ছেদক রেখার ঢাল, তখন এই রেখাটা এমন জায়গায় আসছে, দুইটা বিন্দু দেখো, এই দুটা বিন্দু এমন জায়গায় চলে আসছে, তারা যে দুইটা ভিন্ন ভিন্ন বিন্দু, এইটা আর বোঝার কোনো উপায় নাই। ভালো করে বুঝো, কথা ভালো করে বুঝো। দেখো এই এ আর বি বিন্দুটা কাছাকাছি আসতে আসতে এমন জায়গায় আসছে যে তারা যে দুইটা বিন্দুর ছেদ রেখা, এটা যে ছেদক রেখার ঢাল, এইটা আর বোঝার কোনো উপায় নাই। মনে হচ্ছে তারা একটা রেখা, এবং সেই রেখাটা এই বক্ররেখার স্পর্শক। সেই রেখাটা কি? এই বক্ররেখাটা এই বক্ররেখার স্পর্শক। তখন এই স্পর্শকের ঢাল কত হবে? প্রথমে ছিল কি এ বি ছেদক রেখা, ছেদক রেখার ঢাল, বাট এ আর বিটা কাছাকাছি আস্তে 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 এমন জায়গায় চলে আসছে, এটা কোনো ছেদক রেখা না, এটা কখন কি হয়ে গেছে? এই বক্ররেখাটার স্পর্শক হয়ে গেছে। ওই স্পর্শ রেখার বা ওই স্পর্শকের ঢালটা বের করতে চাই। ঠিক আছে, বলো এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো কিনা? আচ্ছা, এখন এই যে কাছাকাছি বিন্দু দুইটা, এই এখানে খুবই দুঃখজনক ভাবে ডেলটা খায় ফেলছি আর কি, মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মর্টাল। হ্যাঁ, এই যে আচ্ছা, এখন দেখ নতুন যে দুইটা বিন্দু ধরি, নতুন দুইটা বিন্দুর স্থানাঙ্ক ভালো করে বুঝো, ভালো করে বুঝো, কথা শেষ, অঙ্ক শেষ। নতুন বিন্দু দুটির স্থানাঙ্ক, নতুন বিন্দু দুইটা মনে হচ্ছে কি একই বিন্দু, কাছাকাছি, তখন ওইটার ছেদক রেখা না, ওটা কি স্পর্শ রেখা, ওই বক্ররেখার স্পর্শক মনে হচ্ছে। আমরা নতুন দুইটা বিন্দুর স্থানাঙ্ক ধরলাম, একটা হলো এক্স কমা এফ অফ এক্স, ভালো করে বুঝেন কথা, এবং আর একটা হলো এক্স এর চাইতে ক্ষুদ্র একটু অংশ বাড়ছে, ধরো এক্স প্লাস এইচ, লিমিটের এইচ, কমা এফ অফ এক্স প্লাস এইচ। এটা হলো নতুন দুইটা বিন্দুর স্থানাঙ্ক। দেখো একটা হলো এই যে এটা, তাইলে এখন বলো এই দুইটা বিন্দু কিন্তু খুবই কাছাকাছি বিন্দু, খুবই কাছাকাছি বিন্দু, এক্স কমা এফ অফ এক্স, এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, যখনই এই দুইটা বিন্দু এত কাছাকাছি চলে আসছে, যে তখন এটা কোনো ছেদক রেখা না, এটা হলো স্পর্শ রেখা বা স্পর্শক। কার স্পর্শক? এই বক্ররেখার স্পর্শক। তাহলে কি তুমি এখন বলতে পারবা অতএব স্পর্শকের ঢাল, খুব খেয়াল করো বাচ্চারা, স্পর্শকের ঢাল, ঢাল নির্ণয়ের সূত্র কি? একই সূত্র, x1 y1 x2 y2, এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 কত? x প্লাস h মাইনাস h, সরি x। তাইলে এই x x গন কেস কি থাকবে বাচ্চারা? যেটা থাকবে সেটা হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। দেখো কি সুন্দর চেহারার একটা জিনিস পাইছো, খুবই চমৎকার চেহারার একটা জিনিস পাইছো, এইচ। আচ্ছা, এবার এই জিনিসটা একটু সুন্দর মতো মার্ক করে রাখো, খুবই চমৎকার একটা জিনিস। আচ্ছা দেখো, তাহলে স্পর্শকের ঢাল কি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, একটুখানি কনফিউশন এখানে আছে, কি বলতো? এইচ এর মান খুবই ছোট, এইচ এর মান ভালো করে বুঝো, এই যে এইচ এর মান খুবই ছোট, মানে জিরোর কাছাকাছি। এই এত ক্ষুদ্র হওয়ার কারণে এই দুইটা বিন্দু, নতুন দুইটা বিন্দু কিন্তু খুবই কাছাকাছি। কেন? এইচ এর মানটা একদম জিরোর কাছাকাছি। তো এইটা সুন্দর মতো বোঝানোর জন্য এইখানে লিমিটটা অ্যাড করতে হবে। কি করতে হবে? এইখানে লিমিটটা অ্যাড করতে হবে। কি লিখবো বলো তো?
খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। নতুন দুটা বিন্দু কাছাকাছি হওয়ার কারণ হলো এইচ এর মানটা খুবই ক্ষুদ্র এবং যেটা জিরোর খুব কাছাকাছি। এইটা সুন্দর মতো বোঝানোর জন্য আমরা লিখব therefore limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হলো আমার এখন স্পর্শকের ঢাল, ঢাল। হ্যাঁ, মূল নিয়মে অন্তরীকরণ সূত্র, ভেরি গুড। তুমি পেয়ে যাবে কে কসমেটিক্সের পক্ষ থেকে এক ক্রাশ গিফট হ্যাম্পার। এখন তাইলে আমরা বলতে পারি যে এই জিনিসটা হলো, দেখো, খুবই চমৎকার জিনিস, আমার খুবই পছন্দের একটা জিনিস আর কি, এত উপকারী জন্তু এটা। দেখো, এই জিনিসটা হলো কি, এই বক্ররেখার এই বিন্দুতে অন্তরক সহ। ভালো করে বুঝো, এই বক্সের জিনিসটাকে আমরা বলতে পারি যে এই বক্ররেখার ওই বিন্দুতে অন্তরক সহক। ওকে, তাইলে এটা হলো এই জিনিসটাকে আমরা বলতেছি ওই বক্ররেখার ওই বিন্দুতে অন্তরজ বা অন্তরক সহগ, যেটা আমরা কিভাবে মনে রাখি, যেটাকে আমরা মূল নিয়মে বলি, মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র, এটাকে বলা হয় মূল নিয়ম, এটাকেই বলা হয় মূল নিয়ম। তাহলে ফাইনালি আমরা বলতে পারি, দেখো, মেইন বক্ররেখাটা যদি এফ অফ এক্স হয়, তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে অতএব কাকে ডিফারেন্সিয়েট করলাম, ddx অফ ওয়াই অথবা এফ অফ এক্স, ধরো এফ অফ এক্স এই ফাংশনের অন্তরক সহ কি হলো, এই যে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। and this is called মূল নিয়ম বা ফার্স্ট প্রিন্সিপাল, মূল নিয়মের সূত্র। এটা হলো মূল নিয়মের সূত্র। তো আমরা মূল নিয়মের সূত্র শিখলাম, আগামী ক্লাসে আমরা মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করব। এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়ম। লিখে রাখি এখানে মূল নিয়ম। আমরা আগামী ক্লাসে মূল নিয়ম দিয়ে মিনিমাম 10টা 12টা অঙ্ক করব, কারণ গত 21, 23, 25 21, 22, 23, 25 এই 4টা বোর্ড প্রশ্নে ম্যাক্সিমাম বোর্ডে মূল নিয়মের অঙ্ক দিছে। তো আমরা আগামী ক্লাসে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, আগামী মঙ্গলবার ঠিক 7টায় ইনশাল্লাহ মূল নিয়মে অন্তরীকরণ শুরু করব। ততক্ষণ তোমাদেরকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশা আজকের কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।